গতকাল রাতেই অতি নাটকীয়তার সঙ্গে আমার বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। প্রাথমিক বলতে ডাকডোল পিটিয়ে লোকজনকে দাওয়াত করা অনুষ্ঠানটা বাকি আর কি। বিয়েটা হয়ে গেছে। কার সাথে? শোবার ঘরের দরজা ফাঁক করে প্রথমেই যেই বদমাইশ লোকটাকে গাধার মতো খ্যাঁক খ্যাঁক করে হাসতে দেখা যাচ্ছে, তার সাথে। বিয়ের প্রথম দিনেই বরকে কেন বদমাইশ সম্বর্ধন করে ফেললাম, একটু পরেই বুঝতে পারবেন। মেলেই, ও মিলি, মিলি রে, এই ম্যালেরিয়া। মিলি আমার ছোট্ট বোন। আর ষাঁড়ের মতো মিলিকে ম্যালেরিয়া ডাকতে থাকা লোকটা আমার বর, ওরফে হিমু ভাই। হলুদ পাঞ্জাবির হিমু না, হাফ প্যান্ট আর স্পোর্টস টি শার্ট পরা হিমু। হিমু ভাইয়ের বয়স অল্প, 23 কি 24 হবে। তবে গাল ভর্তি দাড়ির জন্য তাকে একটু বেশি পুরুষ পুরুষ দেখায়। বড় চাচ্চুর ভাষায় দেশি হনুমান। হাফ প্যান্ট বাদেও বেশিরভাগ সময় তিনি লুঙ্গি পরেন। বংশ পরস্পর রক্ষার্থে কিংবা শখ করে না। হিমু ভাইয়ের জীবনে শখ বলতে আসলে কিছু নেই। না আমাদের 14 গোষ্ঠীতে লুঙ্গিকে এমন করে কেউ কোনো কালে ধারণ করেছে। উনি অতিশয় পাগল কিসিমের লোক। একটা আস্ত দিন অনায়াসে সূর্যের দিকে চেয়ে চেয়ে কাটিয়ে দেওয়ার মতো পাগল। পরিবারের আশকারা যার পাগলামিকে দিয়েছে আরো উস্কানি। লুঙ্গি নিয়ে ফুফা তাকে খুব কথা শোনায়। চাচ্চু দেখলেই নাকমুখ বিকৃতি করে চেয়ে থাকে। তবে হিমু ভাই সেসবে নির্বিবাদী ভ্রূক্ষেপহীন। সে তার একান্ত যুক্তিতে সর্বদা দৃঢ়। তার থিওরি অনুযায়ী টাকা এবং লুঙ্গি ছাড়া পুরুষ লবণ ছাড়া ডালের মতো স্বাদহীন। হিমু ভাইয়ের বৈশিষ্ট্যের শেষ নেই। তিনি জ্ঞানী না হলেও ময়মুরব্বীদের মতো সারাক্ষণ আমাদের জ্ঞানের কথা গিলাতে থাকেন। প্রতি সেমিস্টারে টেনে টুনে পাশ করা এই অধম জুনিয়রদের কাছে একমাত্র অনুপ্রেরণা। আমি বাদে বংশের প্রতিটি বিচ্ছু কাচ্চারা বড় হয়ে হিমু হতে চায়। তার আর এক বিশেষ গুণ হলো তিনি খুব ছটফটে স্বভাবের মানুষ। মেয়েদের আড্ডায় তিনি মেয়েদের চেয়ে বেশি কথা বলেন। হিমু ভাইটা সারাক্ষণ শুধু মিলিমিলি জপতে থাকে। মিলি ছাড়া কোনো ভাই বোনকে যেন তার চোখেই পড়ে না। এই হচ্ছে হিমু ভাইয়ের আর এক অন্ধভক্ত, ফাহমিদা। হিমু ভাই আমাদের কাজিন মহলে কতটা পরিচিত তা আস্তে ধীরে টের পাবেন। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, পছন্দ করার পেছনেও স্বার্থ আছে। এই লোক যা ধান্দাবাজ, নিজের সুবিধা বাদে এক চুলো নড়ে না। মিলির মতো একটা খাঁটি চেলা তোরা কেউ হতে পারবি? হিমু ভাই তার সব কাজ মিলিকে দিয়ে করায়। মাথা টিপে দেওয়া থেকে শুরু করে দোকান থেকে সিগারেট কিনানো পর্যন্ত সব। ফাহমিদা অবাক বিস্ময় নিয়ে বলল, হিমু ভাই সিগারেট খায়? আমার মুখ বাঁকিয়ে এলো এক নাটকীয়তায়। এমন একটা ভাব করছে যেন তার হিমু ভাই পৃথিবীতে সবই পয়দা হওয়ার মতো মাসুম। সিগারেট খাওয়ার মতো নিকৃষ্ট পাপ তার মতো পরহেজগার মানুষের কাছে অলৌকিক বিষয়। দীর্ঘশ্বাস ফেলে ফাহমিদাকে কঠিন গলায় কিছু কথা শোনাবো, তার আগেই আরেক দফা হিমু ভাইয়ের চেঁচামেচি শোনা গেল। চরম বিরক্ত হলাম এ পর্যায়ে। ফাহমিদা বিদায় নিতেই ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে উকি দিলাম। তোড়জোড় করে রান্নাবান্না চলছে সকাল ধরে। না করে উপায় নেই। বাড়ি ভর্তি এত মানুষ যে সেফ একবেলা রান্না করে বসানো যাচ্ছে না। তার উপর শহরের আত্মীয়দের আবার খাই খাই স্বভাবটা কিছুটা বাড়তি। ছোট ফুপু মিষ্টি করে হাসলেন আমায় দেখে। থুতনিতে গালে হাত ছুঁয়ে চুমু খেয়ে বললেন, আল্লাহ, কি দারুণ মানিয়েছে শাড়িটায় তোকে। এটা আমার বিয়ের শাড়ি, এমন সুন্দর করে কে পরিয়ে দিল রে? আম্মু পিঠা ভাজছিল, সেখান থেকে একটা পিঠা তুলে মুখে দিতে দিতে বললাম। নিতু আপু জোর করে পরিয়ে দিল। দেখো না ফুপু, কি ভারী শাড়িটা। এমন বাসখাই গরমে রীতিমতো আমাকে জোকার বানিয়ে রেখেছে এরা। তারপর আম্মুর দিকে চেয়ে ঠোঁট ভেঙে বললাম, ওমা, খুলে ফেলি না? অনুষ্ঠান যখন হবে তখন ইচ্ছে মতো বউ সাজবো। মন ভরে দেখো তুমি। আজকে খুলে ফেলি। আমার আহ্লাদের বিপরীতে আম্মু আমাকে রাম ধমক দিলেন। জেঠিমা রাগ দেখিয়ে বললেন, অনুষ্ঠান তো 1 সপ্তাহ পরে হবে।
বিয়ের দিনের মতো বিশেষ দিন কি আর হয়? একদম খুলবি না? নতুন বউদের একটু আধটু সাজগোজ করে থাকতে হয়। ফুপু চমকে ওঠা গলায় বললেন, এই কি রে, গলাটা খালি কেন তোর? গয়নাগুলো কোথায় রেখে এসেছিস? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কেউ দেখলে বলবে কি? বলে নিজের গলার চেনটা খুলে আমাকে পরিয়ে দিলেন ফুপু। তবে ভারী শাড়িটা সারাটা দিন পরে বসে থাকতে হবে ভেবে মন ভার হলো। বিরস মুখে আরো একটা পিঠে হাতে ফিরে এলাম বৈঠকখানায়। এখানেও শ্বাস ফেলার জায়গা নেই। অনুষ্ঠানে কাদের কাদের দাওয়াত করা হবে তার লিস্ট করা হচ্ছে। হিসেব নিকেশের দায়িত্ব পড়েছে তুলন ভাইয়ের উপর। সেই অনুযায়ী সব বাস্তবায়ন করবেন। বয়োজ্যেষ্ঠরা আমাদের একান্নবর্তী পরিবারের সবচেয়ে আদরের সদস্য আমি। আমার বিয়ে নিয়ে তাই সকলের উৎসাহ অন্যরকম। তার উপর পরিবারের মধ্যেই আত্মীয়তা হচ্ছে আমার বড়মশাই সম্পর্কে আমার ফুফুতো ভাই। এই বিয়েতে তাই আমার আর হিমু ভাইয়ের চেয়ে আনন্দ বাকিদের বেশি। বাবা চাচারা অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে এসেছেন। কাজিনরা পড়াশোনা কামাই দিয়ে 10-12 দিনের লম্বা সফরে চলে এসেছে গ্রামে। হিমু কোথায় রে? আমাকে দেখা মাত্রই নিতু আপু ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করলেন। আমি বিরস মুখে জবাব দিলাম, এই তো ছাদের দিকে যেতে দেখলাম। কোনো দায়িত্ব জ্ঞান নেই ছেলেটার। সকাল থেকে বলছি বাজারে গিয়ে চুলদারি কাটিয়ে আয়। কোনো হুঁশ নেই খবিশটার। হাতের নাগালে পেলে একটা থাপ্পড় যদি না মেরেছি ঠাটিয়ে, তো আমিও নিতু না। বলেই সে কি যেন বিড়বিড় করতে করতে উঠে গেল হিমু ভাইকে খুঁজতে। বাকিরা হাসছে তখনও। নিতু আপুর চড় থাপ্পড় অবশ্য হিমু ভাইয়ের জন্য ডাল ভাত। সে বড়দের সকল প্রকার শাসন আয়েশ করে গিলে নিতে পারে। কিছুক্ষণ বাদে ফুপু এসে জিজ্ঞেস করলেন, জয়িতা মা, হিমুটা গেল কোথায় বলতে পারো? পাঞ্জাবের মাপটাই নেওয়া হলো না ওর থেকে। রানু আন্টি বললেন, ওকে তো আমিও খুঁজছি ভাইজান। বন্ধু বান্ধব কাকে কাকে বলবে লিস্ট করছে। ফুপা দীর্ঘশ্বাস ফেললেন। হিমু ভাই এক মুহূর্ত চোখের আড়াল হলেই বাড়িতে এমন করেই হট্টগোল বেঁধে যায়। তাকে ছাড়া ভাই বোনদের চায়ের আড্ডা জমে না। কঠিন কঠিন সব ধাঁধার রহস্য উন্মোচন হয় না। মিঠে চাও তার অনুপস্থিতিতে জঘন্য তেতো। হিমু ভাইকে যদি কোনো সবজির সাথে তুলনা করা হয় তা হবে কেবল আলু। তাকে যে বাচ্চা বুড়ো সকলের খুব পছন্দ। মিনিট খানেক পর হিমু ভাইয়ের দেখা মিলল। নিতু আপু তাকে কান টানতে টানতে নিচে নামালেন। হিমু ভাই গাইঘুই করে বোনের কাছ থেকে ছাড়ার পেতে ফের আমাকে ডাকাডাকি শুরু করলেন। এখন ডাকছেন, সাড়া না দিলে একটু পরে পুরো বাড়ি ব্যাঙের মতো লাফাতে লাফাতে আমাকে খুঁজবেন। বাড়িতে না পেলে ছাদে উঠবেন, ওখানেও না পেলে সম্ভবত মসজিদের মাইকিং করার ঘোষণা করবেন। আপনারা ভাবছেন আমি মজা করছি? এতটুকু ব্যাপারে কেউ মাইকিং ফাইপিং করে? আলবাত করে হিমু ভাইয়ের কাছে আরো অনেক অসম্ভবই সম্ভব। যাকে সব চলুন আপাতত তাহার মহামূল্যবান বক্তব্যখান শুনে আসি। তার ডাকাডাকির বেষ্টনীতে বিরক্তি হয়ে ঘর থেকে উকি দিয়ে বলে উঠলাম, হয়েছে কি হিমু ভাই, আপনার যন্ত্রণায় তো দেখছি বাড়িতে থাকাই যাচ্ছে না। কি শুরু করলেন? হিমু ভাই অনাকাঙ্ক্ষিত মুখটির দিকে ভ্রু কুঁচকে তাকালেন। এ কি রে, তুই এমন ভূত সেজে বসে আছিস কোন শোকে? বাকিরা ফিক করে হেসে দিল। বিয়েটা তার সাথে গতকাল রাতে হলেও বউ রূপে হিমু ভাই আজই আমাকে প্রথম দেখলেন। ভূত সেজে বসে আছি মানে? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু হিমু ভাই। আমি এক্ষুনি তোমার মাকে নালিশ করব। আমার আসলে খেয়ালই নেই এই অভদ্র কিসিমের ছেলেটা এখন থেকে আমার বর। সাড়া দিয়েও খানিক অস্বস্তিতে পড়ে গেলাম। হিমু ভাই আর আমার বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। অ্যাক্সিডেন্টালি বলতে কপালে কপালে ঠক্কর খেয়ে নয়। সে এক নাটকীয় কাহিনী বাংলা সিনেমার। দাদিদের মতো আমার দাদিরও মরে যাওয়ার আগে শেষ ইচ্ছা ছিল বাড়ির বড় নাতনির বিয়েটা তার কোনো মেয়ের ছেলের সাথে হবে।
আমার দুজন ফুপু, তার মধ্যে একজন পরিবার সহ লন্ডনে থাকেন। তার দুই পুত্র আবার অতি সন্তর্পণে বিদেশি সাদা বিলাই দেখে বিয়ে করে ফেলেছেন। বাকি রইল মোহনা ফুপু, যার একমাত্র পুত্র হিমু ভাই, ব্যাস তাকেই আমার ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। দাদি মারা যাওয়ার 40 দিন পরে পুরো জ্ঞাতি গোষ্ঠী একসাথে বসে এই অঘটন ঘটিয়েছে। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনেই হতবাক। আমার অস্বস্তিকর মুখটা দেখেও হিমু ভাই কোনো প্রকার বিব্রতকর দৃষ্টিতে তাকালেন না। আগের মতো সহজ ভঙ্গিতে শুধালেন, ওই ছোট্ট গাদিটা কোথায় রে? আমি বিরক্ত হলাম। কোন গাদিটা আবার কে? কে আবার? তোর লিটল ভার্সন। আপনি কি ভদ্রলোক হতে পারেন না? উনি মাথা নাড়ালেন সজোরে। পারি না। আপনার মতো অসভ্য ধরনের মানুষ আমি আর একটাও দেখিনি হিমু ভাই। আর দেখে কাজ নাই। না চাইতেও একটাই যে দেখতে হবে, জয়িতা বেগম। তার কথার ইঙ্গিত বুঝেনি তো আপু? ঠোঁট টিপে হাসলেন আড়াল থেকে। আমি আগুন চোখে তার দিকে চেয়ে থেকে ধূপধাপ পায়ে দাদির ঘরে ঢুকে পড়লাম। হিমু ভাই বাইরে থেকে চেঁচালেন, কিরে জয়ী, তুই আমার আম্মার শাড়ি পরছিস কোন সাহসে? অন্যের মার শাড়ি পরতে লজ্জা করে না? তোর বাপ দেখি জন্মের খয়রাত, মেয়েকে একটা শাড়িও কিনে দেওয়ার সাধ্য নেই। এর জন্য লোকে বলে জমিদারের মন ছোট হলেও জমিদার আর ফকিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এসব খোঁটা শুনে কার না রাগ হয় বলুন? আমারও হলো। আমি দরজা খুলে কোমর বেঁধে নেমে পড়লাম ঝগড়া করতে। আপনি আবার আমার বাত তুলে খোঁটা দিচ্ছেন? ফকির তো আপনি। একটা শাড়ি দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। একদম টাকার খোঁটা দিবি না জয়ী, মেরে কিন্তু মুখ ভেঙে দেব। কে বিয়ে করতে চেয়েছে রে তোকে? যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। ইস, আমি মনে হয় মরে যাচ্ছিলাম ওনাকে বিয়ে করার জন্য। আরে জান জান, আপনার মতো কত হিমু আসলো আর গেল। হিমু ভাই তার চিরাচরিত ভঙ্গিতে খ্যাক খ্যাক করে হাসলেন। বলো, গেল? আসলো কি কথা? তোর কাছে আমি ছাড়া আর কোনো হিমুর আসে? সিঁড়ি দিয়ে বড় চাচ্চুকে নামতে দেখে আমরা দুজনে সতর্ক হয়ে গেলাম। হিমু ভাই অতিশয় ভদ্রলোক সেজে বললেন, চুপ কর জয়ী, অল্প বয়সে বিধবা না চাইলে ভদ্র মহিলা সাজার ভং ধর। মামার কানে গেলে কিন্তু তোর আগে আমাকে তুলে আছাড় মারবে। আমি চুপ করলাম। বড় চাচা আসলেই খুব বদমেজাজি স্বভাবের। তার উপর সকাল থেকে নিজের অর্ধাঙ্গিনীর উপর চরম চটে আছেন। চাচ্চু এগিয়ে এসে হিমু ভাইয়ের দিকে বিরক্তি নিয়ে চেয়ে বললেন, এই ছাগল, তোকে না বললাম বাজার গিয়ে চুলদাড়ি কাটিয়ায়, কথা কানে যায় না? নতুন বউয়ের সামনে ছাগল পদে ভূষিত হয়েও হিমুভাই বিন্দুমাত্র লজ্জায় পড়লেন না। সে জানে তাকে তার নববধূ এর চেয়ে ভয়ঙ্কর সব শাসনে দেখে আমি অভ্যস্ত। হিমুভাই মাথা নুইয়ে জবাব দিলেন, মাত্রই যাচ্ছিলাম মামা, জয়ের কাছ থেকে পারমিশন নিতে এসেছি। আমি হতবাক হয়ে গেলাম। কি সাংঘাতিক নাটক! চাচ্চু ব্রুকুসকে বললেন, ওর কাছে পারমিশন নেওয়ার কি হলো? আম্মু বলেছে বিয়ের পর যা করার সব বউকে বলে কয়ে করতে হয়। বিয়ে মানে তো দুটি দেহ একটি প্রাণ। তার নাটকীয়তায় চাচ্চু আবারও বিরক্তি নিয়ে তার দিকে চেয়ে থেকে ফোঁস করে শ্বাস ছাড়লেন। কিছুক্ষণ পর কি যেন বিড়বিড় করতে করতে আবার চলে গেলেন। চাচ্চু যেতেই হিমু ভাই হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছাড়লেন। যাওয়ার আগে আমার মাথায় চারটি মেরে বললেন, অ্যাক্টিং ভালো হয়েছে। তোর জন্য বাজার থেকে একটা বাংলা সাবান আনবো, বুঝলি জয়ী? মেকআপ লাগিয়ে চেহারার যা অবস্থা করেছিস, বাংলা ওয়াশ না দিলে আমার মান সম্মান শেষ। বলে আবারও ফিরে এলেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকেছে মুখের কাছে ঝুঁকে শুধালেন, সবাই বলা বলি করছে তুই নাকি গতকাল রাত থেকে আমার বউ। আমিও দেখছি তুই নববধূদের মতো সেজেগুজে আমার আশেপাশে ঘুরঘুর করছিস। ঘটনা কি তবে সত্য? আমি কঠিন চোখে তাকালাম। আপনি যাবেন আমার চোখের সামনে থেকে? হিমু ভাই গেলেন না ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে আরাম করে শুয়ে পড়লেন আমার খাটের উপর। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম।
তার দিকে। এটা কি হলো? যা গতরাতে হয়নি। গতরাতে কি হয়নি? হিমু ভাই কেমন করে যেন হাসলেন। ভারী বেহায়া বেহেলাজ সেই হাসির ধরন। আমি আরো কিছু বলবো তার আগেই উনি খাট থেকে নেমে এগিয়ে এলেন আমার সামনে। অসাংগতিক পূর্ণ কিছু আতঙ্কে আমি ভীত হলাম। হিমু ভাই নির্লিপ্ত ভাবলেশহীন চোখে চেয়ে আছেন। আমি আমতা আমতা করে বললাম, হিমু ভাই, দেখুন, এখনো কিন্তু বিয়ের অনুষ্ঠান বাকি। অনুষ্ঠানের আগে আমাদের এক ঘরে থাকা বারণ। আপনি প্লিজ বেরিয়ে যান। হিমু ভাই মুখের কাছে ঝুঁকে এসে শব্দ করে হেসে ফেললেন। আমি অদ্ভুত চোখে চাইলাম। হাসছেন কেন? উনি সাইড টেবিল থেকে নিতু আপুর চার্জারটা হাতে নিতে নিতে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই প্রয়োজনের চাইতে বেশি পেকে গেছিস জয়ী। এখন ইসরে পাকা পাত্রী নানি আমার জন্য ঠিক করে গেল। না জানি আর কত কত নষ্ট চিন্তা মাথায় নিয়ে ঘুরিস। সত্যি করে বলতো, আমার সাথে বিয়ে হওয়ার আগে আর কারো সাথে তোর বিয়ে টিয়ে হয়েছিল কিনা? আমি জবাব দিতে পারলাম না। লজ্জা আর আড়ষ্টতায় চরম অস্বস্তি হলো ভিতরে। উনি আমার অস্বস্তি বুঝে ঠোঁট টিপে হাসলেন। হুট করে উপলব্ধি করলাম, হিমু ভাইকে দেখলেই গতকাল রাত থেকে আমি লজ্জা পাই। সত্যিই পাই। বীর আহেম অলিক ক্ষমতা সম্পর্কে অবগত ছিলাম না আগে। হিমু ভাই তার টের পেয়ে আমার গাল টেনে দিয়ে শোধালেন, ব্রাশ করছিস? আমি মুখ ফিরিয়ে নিলাম তার থেকে। উনি হাসলেন। যাওয়ার আগে বিনুনি টেনে দিয়ে বলে গেলেন, দরজাটা আটকে রাখ। কেউ এসে তোকে এমন বেহুদা শরম পাওয়া অবস্থায় দেখলে খামোখা আমি অবলাকেই দোষাবে। উনি যেতেই আমি যত্রতত্র দরজা আটকে ফেললাম। এই দরজা বন্ধ থাকলো সারা দুপুর। তারপর কেউ ডাকলে আর সাড়া দিলাম না। বিছানায় মুখ ঢেকে পড়ে রইলাম ঘন্টার পর ঘন্টা। মনে হলো লজ্জাজনক কোনো কাজ না করেও আমাকে তিনি ফেলে গেলেন চরম ভীষণ লাজুকতায়। বড় ফুফু গতকালই লন্ডন থেকে দেশে ফিরেছেন। সাথে ফুফা, তার দুই ছেলে আর ছেলেদের বিলিতি অর্ধাঙ্গিনীরাও। ভাবি দুজন এসেই খুব মানিয়ে নিয়েছেন আমাদের সঙ্গে। আমাদের বাড়ির এত এত মানুষ তাদের বিন্দুমাত্র অস্বস্তির কারণ হতে পারেনি। যদিও রুবেল ভাইয়ের বউটা প্রথমে একটু চুপচাপই ছিল। মেয়েটা একটু ভীতু ধরনের। আজকে সে আবার সবকিছুতে বেশ কৌতূহল দেখাচ্ছে। বেশিরভাগ সময়ে তারা আমার ঘরেই থাকছে। চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের তো আর অভাব নেই আমাদের বংশে। বিদেশি ভাবিরা এদের সঙ্গ খুব উপভোগ করছে। তার সাথে এটা সেটা জিজ্ঞেস করে আমার মাথাটাও খাচ্ছে সমান তালে। আজ আমাদের বাড়ির মহিলাদের মেহেন্দি উৎসব। ঠিক উৎসব না, এরা একসাথে জড়ো হয়ে ব্যাপারটাকে উৎসবের পর্যায়ে নিয়ে গেছে। ভাবিরাও যোগ দিয়েছে তাদের সাথে। গাছের ওই পাতা মেহেন্দি হাতে লাগানোর শখ থেকেই আয়োজন করে সকালে ছাদে বসেছে আম্মুরা। পুরুষ সমাজ আবার এদের মতো শখ সকালের মধ্যে নেই। তাদের কাজের ব্যস্ততার কি আর শেষ আছে? ঘরে আপাতত একাই আছি। আশপাশ থেকে কিছুটা ভিড় কমাতেই স্বস্তির শ্বাস ছেড়ে একটা বই নিয়ে বসলাম। বিভূতি বর্ষণের আরণ্যক আমার অসংখ্যবার পড়া হয়েছে। কিছু কিছু বই থাকে না যেগুলো সহস্রবার পড়ে ফেলা সত্ত্বেও সেগুলোর প্রতি অতটুকু নির্মোহত কাজ করে না। এটা এমনই একটা বই। তার উপর জন্মসূত্রে আমার বেড়ে ওঠা। বর্তমান সবে চট্টগ্রামের সবুজ অঙ্গ বান্দরবনে। প্রকৃতির প্রতি ফ্যাসিনেশন তো প্রকৃতি ভাবেই। পড়ার মাঝে ব্যাঘাত ঘটাতে মিলি কোথা থেকে উড়ে এসে ধপাস করে পাশে বসে বলল, এ আপু, হিমু ভাইরা আম পাড়ছে গাছ থেকে। পাশের বাসার ওই মডার্ন আন্টিটাও এসেছে। চুটিয়ে ভর্তা হবে। হিমু ভাই বলেছে, ভর্তা যদি তুই বানিয়ে দিস তাহলে রাতে আমাদেরকে লেকের দিকে ঘুরতে নিয়ে যাবে। চল না আপু। বিরক্তি নিয়ে বললাম, মিলি, সর সামনে থেকে। ভালো লাগছে না সব। লাগবে কি করে? তোর মন তো এলিয়েনদের মতো আপা।
গোমরা মুখ করে ঘরে না বসে থেকে চলতো। তোকে দেখে মনে হচ্ছে বিয়েটা আসলে তোর না, তুই বাদে বাড়ির সকলের গণবিবাহ। আমি এখনো চুপ। হিমু ভাইকে কথা দিয়ে এসেছি, তোকে ঘর থেকে বের করেই ছাড়বো। শোনা বোন আমার, আয়না। আমি হতাশ ভঙ্গিতে ওর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললাম। দুলাভাই নামক ওই হিসেব নিকেশ ছাড়াও হিমু ভাইকে মিলির শুরু থেকে খুব পছন্দ। মিলির সবচেয়ে প্রিয় ভাইদের একমাত্র ভাই হচ্ছে হিমু ভাই। এই লোকের কাঁধে মিলির শৈশব কেটেছে। ছেলেবেলায় হিমু ভাই যতবার ঢাকা থেকে চট্টগ্রাম এসে আবার ঢাকায় ফেরার জন্য পথ ধরতেন, মিলি কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলে ফেলত। টানা ৭-৮ দিন তার কান্নাকাটি অব্যাহত থাকতো। মিলি বড় হলো, তবে হিমু ভাই তার সেই প্রিয় লিস্ট থেকে যেন কখনোই বাদ পড়ল না। সময়ের পালা বদলে তার সেই সময়ের পালা বদলে তার সেই পেয়ারার ভাইয়ের সাথে নিজের বোনের ৪ হাত এক হলো দিন কয়েক আগে। এর হেতু ধরে এই বিয়েতে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে, সেটাও হলো আমার ছোট বোন মিলি। মিলির আবদার টাবদারের ধার না ধরে ওকে দুটো ধমক দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে বারান্দায় বসে আবারও ডুব দিলাম বইয়ের পাতায়। বাড়ির পেছনের দিক থেকে হইচই শোনা যাচ্ছে। বিচ্ছুগুলো পেছনের দিকের বাগানে হামলা করছে হয়তো। আমাদের সব আত্মীয় স্বজনরা আগে বাড়িতে আসতো বৈশাখ জ্যৈষ্ঠের দিকে। বিশাল পাঁচিল ঘেরা এই বাড়ির সারি সারি গাছের আম সমাজদের এই সময়ে ভরা যৌবন উন্মুক্ত হয়। কাঁচা আমের মাতাল করা খুশবু ছড়ায় দূর দূরান্ত পর্যন্ত। এই যে এখনো সেই ঘ্রাণ কেমন উথাল পাতাল করে হৃদয়। আমি যে সব সময় এমন বেরসিক ছিলাম তাও না, খুব চঞ্চল ছিলাম ছোটবেলায়। সেই চঞ্চলতার পালাবদল ঘটল কৈশোরে এসে। উড়ন্ত বয়সের হাওয়া আমার জীবনে রং ছড়ানোর বদলে হুট করেই যেন কেড়ে নিল আমার ডানা ঝাপটানো মন। সেই থেকে হইচইয়ের বদলে আমার নীরবতা পছন্দ, একঘেয়েতা পছন্দ। তবে এই পরিবারে সেসব নীরবতা স্থায়িত্ব থাকলে তো। পেছনের বাগানের আমগুলো ছোট্ট ছোট্ট। হিমু ভাইরা তাই এবার সামনের দিকে দল বেঁধে ঝুঁকলেন। আমাদের জ্ঞাতি গোষ্ঠীর ছেলেরা আবার মেয়েদের চেয়ে বেশি টকফক ধরনের পোয়াতি ফল ফুল খায়। এক বসায় শখানেক কাঁচা তেঁতুল সাবার করে ফেলার মতো নিকৃষ্ট রুচি বিধাতা এদের জিভে ঢেলে দিয়েছেন। তুলন ভাই পেছনের গাছ থেকে কয়েকটা আম মেরে দিয়েছে। দেয়ালে ফাটিয়ে ভর্তা বানানোর আগেই লবণ মরিচ মিশিয়ে সে খাওয়া শুরু করেছে। গাছে চড়ার দায়িত্ব প্রতিবারের মতোই হিমু ভাই আর নীরবের কাঁধে পড়ল। বই থেকে মুখ তুলে আড়ে আড়ে তাকাচ্ছে ওদের দিকে। চিৎকার চেঁচামেচিতে মাথা ধরে যাওয়ার জোগাড়। আম গাছের বড় ওই ডালটা আমার বারান্দায় এসে ভিড়েছে। হিমু ভাই এই ডালের গোড়ায় দাঁড়িয়ে আছেন। তার বলিষ্ঠ হাতের ধাক্কায় ডালটা একটু সরতেই চোখাচোখি হলো আমাদের। আমি যত্রতত্র চোখ নামিয়ে নিলাম। হিমু ঠোঁট টিপে হাসলেন। হাতে থাকা ছোট্ট একটা আম আমার মাথায় ডিল মেরে বললেন, এই যে আইনস্টাইন বেগম, রোবটের মতো ঘরে বসে বসে সারাদিন এত কি পড়িস রে? তোকে না বের হওয়ার আদেশ দিয়েছি, ময়মুরব্বিদের কথা মান্য করা শিখিসনি। আমি জবাব না দিয়ে পুনরায় বইয়ে মন দিলাম। গাছে উঠে কাজের কাজ হিমু ভাইয়ের দ্বারা হচ্ছে না। আমার ধারণা উনি ডালে বসে বসে আমাকে দেখছেন। নিচে আমজা ফেলার নীরবে ফেলছে। হিমু ভাইয়ের দায়সারাপন্নতার এক পর্যায়ে ত্যক্ত হয়ে উঠল সকলে। রাতুল ভাই রসিয়ে রসিয়ে বললেন, তুই কি গাছে গীত গাওয়ার জন্য উঠেছিস রে? হাতের কাছে এত আম আর তুই চূড়ায় বসে ধ্যান মারছিস। হিমু ভাই ভাবলেশীন গলায় উত্তর দিলেন, ধ্যান না রে পাগল, পীড়িত করছি। আজকাল চোখে প্রেম ছাড়া কিচ্ছু দেখি না। যেদিকে তাকাই সেদিকেই প্রেম প্রেম গান। নীরব বিরক্ত হয়ে বলল, তোমার প্রেম শোখা শেষ হলে আমগুলো ক্যাচ নাও, এত উপর থেকে নিচে ফেললে ভেঙে যাবে।
হিমুভাই আমগুলো হাতে নিয়ে নিচে ফেলার বদলে আমার উদ্দেশ্য করে চেঁচিয়ে শোধালেন, জয় কোনটা খাবি রে? তোকে আগে না দিয়ে তোদের গাছের আম খেলে তো আবার 14 পুরুষ তুলে বরদোয়া দিবে। তুলন ভাই নিচ থেকে জবাব দিলেন, জয়িতা এমনিতেও বাদ দিলে তাকে সবচেয়ে ছোট আমটাই দেওয়া হবে। নতুন বউ বলে কোনো ডিসকাউন্ট নেই। আমরা কষ্ট করে ভর্তা করব আর ও উড়ে উড়ে ভাগ বসাবে। তা হবে না, তা হবে না। বাকিরাও তুলন ভাইয়ের সাথে তাল মিলালো। হিমু ভাই খানিক মায়া দেখিয়ে বললেন, থাক ভাই, গাছটা তো ওদের, না দিলে পরে খারাপ দেখায় অধিশাপ টধিশাপ দিয়ে বসে কিনা। এমনিতেও একটা সেনসিটিভ সময় পার করছি, এর মধ্যে ওর অধিশাপ ঘাড়ে চাপলে কঠিন সর্বনাশ। নীরব উপর রসিয়ে রসিয়ে বলল, এখনই কেমন বইয়ের হয়ে ওকালতি করছে দেখছো ভাই? হবে নাই বা কেমন করে? বুয়া বংশের ছেলে তো, হিমু ভাইদের বংশের পুরুষেরা তো আবার জাত জগৎ ভাবে বউ পাগল। হিমু ভাই বললেন, তাহলে বোঝ চরিত্র কত নিখুঁত। তোর বোনের তো রাজার কপাল রে। কোনো প্রকার তপস্যা কামনা ছাড়াই সৃষ্টিকর্তা তার কপালে রত্ন ঢেলে দিল। তারপর আমার দিকে চেয়ে বললেন, তোর কপালের সাথে একটা ঠক্কর খেতে হচ্ছে জয়ী। হায়ার লেভেলের কপাল। আমি বিরক্ত হয়ে বললাম, ঠুক্কুর খেতে হবে না, আসুন আপনার কপালটাই ফাটিয়ে দেই। এমন অকাজের কপাল জিইয়ে কি লাভ? হিমুভাই তখনও নির্লিপ্ত। আমের গায়ে কামড় বসাতে বসাতে উনি বললেন, তাহলে তোকে আর সৌভাগ্যবতী বলে কি লাভ? তুই কপাললির উপাধি পেয়েছিস তো আমার জন্যই। আমি দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে এলাম। হিমু ভাই পেছন থেকে বললেন, জয় বেগম কি রাগ করলেন? বিকেলে লুডো খেলতে বসলো সকলে। হিমু ভাই এই খেলায় বরাবরই ভারী দক্ষ খেলোয়াড়। লুডো খেলায় কখনো হারতে দেখা যায়নি তাকে। হারবেন কি করে? মানুষের চোখ ফাঁকি দেওয়া আর মগজ ধোলাইয়ের কাজে এক্সপার্ট তো। বাটপারি আর চাপাবাজির জোরে তিনি হেরে যাওয়া খেলাও জিতে যান প্রতিবার। তার এই অনৈতিক কাজের কট্টর সমালোচনা করা সত্ত্বেও প্রতিবার দল ভারী করার জন্য তাকে নিয়েই রীতিমতো কাড়াকুড়ি শুরু হয়। সবাই নিজের দলে নিতে চায় তাকে। আজ হিমু ভাই কোন দলে যাবে? তুলন ভাই আর মিলির দল নিয়ে বাঁধল তুমুল হট্টগোল। সকলের মন রক্ষার্থে হৃদয়বান হিমু ভাই এক বিশেষ টসের আয়োজন করলেন। টসের পয়সা শাপলা পড়লে তিনি মিলির দলে, মানুষ পড়লে তুলন ভাইয়ের। টসের দায়িত্ব পড়ল নীরবের উপর। 2 টাকার কয়েনটা হাতে ঝাঁকিয়ে বিড়বিড়িয়ে কি সব মন্ত্র পড়ে উল্টো করে মাটিতে ফেলতেই তুলন ভাই মুহূর্তেই হৈ হৈ করে উঠলেন। টসে মানুষ পড়েছে। মিলি সঙ্গে সঙ্গে জোর দেখিয়ে বলে উঠল, এটা হবে না, হবে না। আমি দেখিনি। আমি তো ভাই বাইরের তাল গাছের দিকে তাকিয়েছিলাম। তোমরা চিটিং করেছো আমি শিওর। আবার ফেলো। তুলন ভাই চারটি মারলেন ওর মাথায়। তাল গাছে তোমার নাগর বসে আছে, ওখানে তাকিয়ে দেখো কি? দিব দূরে একাসার, বাটপারি করার আর জায়গা পাস না। তুলন ভাই কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েদের মতো ঝগড়া শুরু করলেন তার চেয়ে অর্ধেক বয়সী মিলের সঙ্গে। নীরব সমঝোতায় আসতে আবার টস করলো। এবার জিতলো মিলি। তুলন ভাইয়ের মুখটা ফাঁকা বেলুনের মতো চুপসে গেছে। উনি তীব্র ক্ষোভ দেখিয়ে গুটি সমেত লুডোর কার্ড ফেলে দিতে দিতে বললেন, খেলবই না বাল? এই মিলির বাচ্চাটা সবসময় এমন করে। তোর দাঁত পড়ে যাবে, কপালে টাকলা জামায় জুটবে। অঙ্কে তুই আজীবন ফেল মেরে যাবি দেখিস। এদের ঝগড়ার ধরনে বাড়ির বাকি মুরব্বীরা হেসে ফেলল। হিমু ভাই আরাম করে গিটার নিয়ে বসে রইলেন এবার। ঝগড়ায় আরেকটু সুর মিলিয়ে তিনি ভারী নাটকীয়তার সঙ্গে গেয়ে উঠলেন, বিধি তুমি বলে দাও আমি কার, একটি হিমু দুটি দলের দাবিদার। ওনার গানের ধরনে অগার সাথে হেসে ফেললাম। এক কোণে বসে থাকা আমি। হিমু ভাই আর চোখে তাকালেন আমাকে। তার তীক্ষ্ণ ছটফটে চোখ দুটো কুঁচকে রইল বেশ কিছুক্ষণ।
আমি হাসি থামিয়ে উঠে দাঁড়াতেই উনি আমার হাত টেনে ধরলেন। আমি বিরক্তি নিয়ে তাকালাম তার দিকে। হিমু ভাই সেসব তোয়াক্কা না করে আমার ওড়নার আঁচলে নিজের কপালের ঘাম মুছতে মুছতে বললেন, কি সব সস্তা ওড়না পরিস রে, কেমন খসখস করে। আমি অতিষ্ঠ ভঙ্গিতে ওড়না ছাড়ানোর চেষ্টা করেও টিকতে পারলাম না তার শক্তির কাছে। খুব গরম পড়েছে বুঝলি, হাত পাখাটা এনে একটু বাতাস করতো জয়ী। আমি চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। আমি বাতাস করব তো নয়তো কে? 250 কিলোমিটার পাড়ি দিয়ে নিজের দেহটাকে ঢাকা থেকে রীতিমতো টেনে হিঁচড়ে এখানে এনে তোর নামে সই সিগনেচারের সম্পর্ক করেছি কি এমনি এমনি? বাকিরা মিটমিটিয়ে হাসলো। নীরব বলল, একটু বাতাস করে দিলে কি হয় রে, স্বামীর সেবা করা প্রতিটি স্ত্রীর নৈতিক দায়িত্ব। আমি মেয়ে হলে তো হিমবাহের জন্য জান দিয়ে দিতাম, আর তুই সামান্য বাতাস করতে নাক উঁচু করছিস। আমি আগুন চোখে চাইলাম ওর দিকে। তো দিয়ে দে না জান, করে ফেল বিয়ে। এমনিতেই তো সারাটা দিন বউয়ের মতো চিপকে থাকিস তার সাথে, তাহলে আর বউয়ের দায়িত্ব পালনের সমস্যা কোথায়? তুলন ভাই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হিংসে হিংসে, কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি রে, কিছু কি পড়ছে আশেপাশে? রাতুল ভাই একই নাটকীয়তায় উত্তর করলেন, আলবাত পড়ছে। সকলে একই সঙ্গে বলে উঠলেন, কি? রাতুল ভাই ঢং করে বুকে হাত দিয়ে বললেন, আমাদের মাননীয় জয়িতা খাতুনের উত্তপ্ত হৃদয়। মেজাজটা খারাপ হয় না বলুন? এরা যে দল বেঁধে আমার পিছনে লেগেছে তা বুঝতে বাকি নেই। কিছুক্ষণ কটমট করে চেয়ে থেকে আমি বিরক্তি নিয়ে ওখান থেকে সরে এলাম। সামনে মিলি পড়লো, কোত্থেকে দাঁত কেলাতে কেলাতে সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। ব্যাস, ঝাল মেটাবার জন্য পেয়ে গেলাম একটাকে। মিলি হাসি খুশি মুখ করে আমার সামনে এসে দাঁড়াতেই অকস্মাৎ ঠাস করে ওর গালে মেরে বসলাম এক চর। মিলি ভাব ব্যাবলার মতো গালে হাত দিয়ে চেয়ে আছে। সকলে হতভম্ব হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না এদের কাছে। পিছন থেকে হিমু ভাইয়ের মিলিকে বলা সান্ত্বনা বাণীগুলো ঝাপসা শোনা যাচ্ছে। কাঁদিস না মিলি, পেতনিটার বিয়ে তো তোর ভাইয়ের সাথেই হয়েছে। তুই কোনো চিন্তাই করিস না বোন আমার, তোর হয়ে এর শোধ আমি তুলবই। এক চরের বদলে যদি ওকে 200 চর না মেরেছি, তো আমিও তোর দুলাভাই না, থক্কু, তোর ভাই না। মাগরিবের পরপর আমরা সবাই লেক দেখতে বের হলাম। প্রায় 5-6টা সিএনজিতে রীতিমতো গাদাগাদি করে বসেছি সকালে। শেষের সিএনজিটিতে আমি, মিলি, তুলন ভাই, রাতুল ভাই আর হিমু ভাই বসেছি। সামনের 2 সিটে তুলন ভাই আর রাতুল ভাই, পেছনে আমি, মিলি আর হিমু ভাই। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর গহীন জঙ্গল পাড়ি দিয়ে প্রায় 1 ঘন্টা পরে আমরা পৌঁছালাম বান্দরবনের স্বল্প পরিচিত লেক প্রান্তিক লেকে। রাত হওয়াতে যদিও খুব বেশি সময় সেখানে কাটাতে পারলাম না। বাপ চাচাদের রোশানলে পড়ে লেক দেখার মিনিট খানেক পরেই আবার রওনা হতে হলো। ফেরার পথে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। মিলি সিএনজির সাইডে বসায়, ও প্রায় ভিজে যাচ্ছে। আমি মাঝখানে, তারপর হিমু ভাই। মেয়েটা বৃষ্টি থেকে বাঁচতে চেপে আসতে আসতে আমাকে পারলে হিমু ভাইয়ের কোলেই চড়িয়ে দেয়। ওর চাপাচাপিতে অতিষ্ঠ হয়ে ধমকে উঠলাম এক পর্যায়ে, কি সমস্যা রে তোর, এমন কেন করছিস? স্থির হয়ে বসতে পারিস না? মিলি অসহায় মুখ করে চাইল, কি করব, ভিজে যাচ্ছি তো আপু। দীর্ঘশ্বাস ফেলে চোখ মুখ খিচে বসে রইলাম। এ পর্যায়ে আমার মাথা হিমু ভাইয়ের কাঁধের সাথে না চাইতেও ঘেঁষে লেগে আছে। অশান্ত হিমু ভাই কোনো প্রকার শব্দ করলেন না। আমি তার দিকে তাকাতেই দেখতে পেলাম হিমু ভাই চোখ বুজে আপন মনে কি যেন বিড়বিড় করছেন। কখনো কখনো আবার অধৈর্য ভঙ্গিতে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ছেন কোনো কোনো। চোখাচোখি হতেই ভাঙা রাস্তায় অকস্মাৎ ব্রেক কষলেন ড্রাইভার। আমি ছিটকে ওনার বুকের কাছে পড়ে রইলাম। হিমু ভাই এক হাত দিয়ে আমাকে শক্ত করে ধরে বলে উঠলেন, শিট। আমি প্রশ্নবোধক চিহ্ন দৃষ্টিতে তাকাতেই উনি ইতস্ত হয়ে
দৃষ্টি ফিরিয়ে নিলেন। অদ্ভুত হলো কি লোকটার। হিমু ভাই আবার তাকালেন আমার দিকে। কিছু বলবেন বলবেন ভাব। আমি মতিগতি বুঝতে কান এগিয়ে নিলাম তার দিকে। উনি প্রস্তুতিসূচক শ্বাস ছেড়ে ফিসফিস করে জানালেন, একটা চুমু খাবো। খাই, কাউকে বলিস না। আমি জবাব দিতে পারলাম না। তার আগেই আরেকটা দফা ধাক্কায় পরপর ৩ বার হিমু ভাইয়ের ঠোঁট আমার করদ গাল স্পর্শ করে গেল। আমি হতবাক হয়ে গালে হাত দিয়ে চেয়ে রইলাম। রাত হয়, বাকিদের ধ্যান এদিকে নেই। দূরের ওই ঝাপসা নিয়নের আলোয় আমি স্তব্ধ চোখে তার দিকে চেয়ে রইলাম। হিমুবাই একই ভঙ্গিতে আমার দিকে চেয়ে অনবরত হাঁপাচ্ছেন। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, অসহায়ত্ব। যেন কি বড় কাজ উনি করে ফেলেছেন। তার ভেজা চুল বেয়ে টুপটাপ বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে আমার নীরদ কপালে, ঠোঁটে, গালে। তুলন ভাইয়ের ডানে কিছুটা নড়ে চড়ে ঠোঁট নাড়িয়ে কিছু উচ্চারণ করতে যাব, তার আগেই উনি ভীত গলায় আবারও বলে উঠলেন, জয়, বিশ্বাস কর, অনেক চেষ্টা করেছি নিজেকে আটকে রাখার, পারিনি। ইচ্ছে করে কিছু করিনি, হয়ে গেছে। তুই কি বাড়িতে গিয়ে সবাইকে বলে দিবি? বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বহু কষ্টে নিজের হাসি চেপে রেখে তার চেয়েও ধীর গলায় জবাব দিলাম, বলে দেব, সব বলে দেব। আপনি কত বড় লম্পট, বাড়ির সবার জানা দরকার। উনি অসহায় মুখ করে চাইলেন, সত্যিই বলে দিবে? আমি হাসি লুকিয়ে মেকি কঠিন মুখ করে বললাম, কে যেন সকালে নিজের চরিত্র নিয়ে খুব বড়াই করছিল। রত্ন খনি যেন কে, কি নাম তার, কার যেন আবার রাজার কপাল তাকে পেল। এই হচ্ছে তাহার সুচরিত্রের নমুনা। হিমু ভাইয়ের চেহারায় তখনও অনুশোচনা। আমি রসিয়ে রসিয়ে বললাম, আহারে জয়ী, কি দুর্ভাগা কপাল তোর। শেষমেশ কিনা এমন চরিত্রহীন পুরুষই জুটতে হলো নসিবে। ছ্যাঃ ছ্যাঃ। এরই মধ্যে বাড়ির সামনে এসে পড়েছি। চিনজি থেকে নেমে আমরা সবাই ফুরফুরে মনে গেটের ভিতরে ঢুকলেও হিমুবাই আতঙ্ক নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন। ঘরে ঢুকে জানালা দিয়ে চুপি চুপি পর্যবেক্ষণ করলাম তাকে। রাস্তায় অস্থির চিত্রে পায়চারি করছেন মহাশয়। আমি গগন কাঁপিয়ে হাসতে লাগলাম তার দশা দেখে। মিলি অদ্ভুত চোখে চেয়ে আছে আমার দিকে। হিমু ভাই টিকতে না পেরে কিছুক্ষণ পর মেসেজ পাঠালেন ফোনে, মুখ বন্ধ রাখলে তোকে ২০০টা টাকা ঘুষ দিব। এবারের মতো মান সম্মান বাঁচা যায়। নিতু আপু জানতে পারলে নির্ঘাত আমাকে জেলে দিয়ে দিবে। বেলকুনি থেকে ভেসে আসা হলুদ সন্ধ্যা মালতী ফুলের মিষ্টি খুশবু নৃত্য করে বেড়াচ্ছে তাবৎ বাড়ি জুড়ে। রাতের টানা বৃষ্টির পর আজকের আকাশ অনেকটা পরিষ্কার। ভোরের আলো ফুটছে স্টেপ আধা ঘন্টা হয়, অথচ বাড়ির হইচই মনে হচ্ছে বেলা প্রায় ১২টা বাজতে চলল। এত আওয়াজই বা কেন হচ্ছে? ও, আজকে তো আমার আর হিমু ভাইয়ের গায়ে হলুদ। হলুদের ব্যাপারটা নিয়ে আহামরি ঝঞ্ঝাট যদিও করা হচ্ছে না। আজকের ঘরোয়া অনুষ্ঠানে বাহিরের কাউকে দাওয়াত করা হয়নি। গায়ে হলুদ মেখে যে যার মতো গোসল করে ফেললেই তো হলো। আম্মা সমান তালে দরজা ধাক্কাচ্ছে তখন থেকে। ঘুম ভাঙলেও নড়চড় করতে পারছি না মিলির জন্য। মিলিটা বরাবরের মতোই সাপের মতো পেঁচিয়ে ঘুমিয়েছে সাথে। মেয়েটার এই বাজে অভ্যাসটা গেল না। ঘুমের ঘরে ধূপধাপ হাত পা ফেলে স্যান্ডউইচ বানিয়ে ফেলে রীতিমতো। নিজেকে ওর থেকে ছাড়ানোর জন্য মোছড়ামছড়ি করে উঠতেই আবারও সে আরো জোরালোভাবে ঝাপটে ধরেছে প্রতিবার। বিরক্ত হলাম খুব। বাইরে গিয়ে কাজ নেই বলে ওভাবেই আরো কিছুক্ষণ পড়ে রইলাম ওর সাথে। মিলি বেশ কিছুক্ষণ পর আমার গলা জড়িয়ে ধরে বিড়বিড় করলো, তুই বিয়ে করে ফেলবি আপা, করিস না প্লিজ, আমার খুব কান্না পাচ্ছে। এত বড় বাড়িতে তোকে ছাড়া আমি একা একা কিভাবে থাকবো বলতো? হিমু ভাইকে আমাদের বাড়িতে ঘর জামাই থেকে যেতে বলবো, তবু তুই কোথাও যাবি না। মিলির চোখ বন্ধ, ঘুমের মধ্যেই অবচেতনে কথাগুলো বলল। আমি হাসলাম। কপালে লেপ্টে থাকা ওর চুলগুলো কানের পিছনে সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেলাম কপালে।
মিলি ছোট্টবেলা থেকেই আমার উপর খুব নির্ভরশীল। ওর সব কাজে কোনো এক অজ্ঞাত কারণবশত আমাকেই তার প্রথমে মনে পড়ে। এই পৃথিবীতে মিলি যদি কাউকে সবচেয়ে বেশি ভরসা করে ভালোবাসে, সেটাও আমি। আমাকে ভালোবাসার মতো তেমন ত্যাগ বোন হিসেবে ওর জন্য কোনোদিনও করিনি। যা করি সেসব সবাই করে, কিংবা সবাই তার চেয়ে বেশিও করে। তারপরও মেয়েটা আমাকে এত ভালোবাসে। কিছু কিছু মানুষের ভিতরে ভালোবাসা পাওয়ার মতো কোনো গুণই থাকে না। তারপরেও কোনো এক অলীক কারণে আশেপাশের মানুষদের থেকে তারা চাহিদার চাইতেও বেশি ভালোবাসা পায়। আমি বোধহয় সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন। আজন্ম নিজেকে নিয়ে মগ্ন থাকা, এই আমি কোনোদিনও কারো উপকারের কারণ হয়েছি বলে মনে পড়ে না। তারপরেও বিধাতা ভালোবাসার বেলায় তার রহমতের সর্বোচ্চটা নির্বিঘ্নে যেন ঢেলে দিয়েছেন আমার একঘেয়ে জীবনের থলিতে। মিলিটা না থাকলে আমার যে কি হতো হয়তো হাসতেই ভুলে যেতাম। মাঝে মধ্যে খুব বিস্ময় নিয়ে ওকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, তুই কেন এত ভালোবাসিস আমায়? মিলি হয়তো ফিক করে হেসে দিয়ে জবাব দিবে, এ আবার কেমন প্রশ্ন? তুই আমার বোন না? বোন হলেই ভালোবাসতে হয় কই? আমি তো তোকে এমন করে ভালোবাসিনি কোনোদিন। তুই বললেই হলো ভালোবাসা সব সময় মুখে প্রকাশ করে প্রমাণ করতে হয় না আপা। আমি তোর ভালোবাসা মন থেকে টের পাই। তুই নিজেও জানিস না তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস। আমি হাসবো, বিপরীতে ও আবার বলবে, তুই হচ্ছিস বৃহস্পতিবারের বিকেলের মতো মধুময়, বুঝলি আপা? মিলির কল্পকথাগুলো সত্যি হলেও হতে পারে হয়তো আমি তাদেরই দলের একজন। ভালোবেসে যারা কখনো ভালোবাসি বলতে জানে না। মিলির ঘুম ভাঙলো পাক্কা আধা ঘন্টা পর। উঠে সোজা বাইরে দৌড় লাগিয়ে এসেছে সে। বিছানা ছেড়ে উঠে জানালা থেকে এক ঝলক উকি দিয়ে দেখলাম নিচে প্যান্ডেলের লোক এসে পড়েছে সব। প্যান্ডেল মূলত আগামীকালকের বিয়ের অনুষ্ঠানের জন্য। আজকের জন্য তেমন কোনো বিশেষ আয়োজন নেই। বিশেষ আয়োজন না থাকা সত্ত্বেও আমার ভাই সমাজ কিভাবে যেন দিনটাকে বিশেষ করে করার লক্ষ্যে রীতিমতো উঠে পড়ে লেগেছে। দুপুরে উঠোনে এসে দাঁড়াতেই উপর থেকে আসা চেঁচামেচির শব্দে ছাদে চোখ গেল। সেখান থেকে তুলন ভাইয়ের অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। রঙিন কাগজ দিয়ে ছাদে ছোট্টখাটো একটা স্টেজ সাজিয়েছে ওরা। এখান থেকে অল্প বিস্তর আন্দাজ করা যাচ্ছে তা। আমাকে দেখা মাত্রই নিতু আপু ডেকে উঠলেন উপর থেকে, এই জয়ী, কোথায় ছিলে এতক্ষণ? পুরো বাড়ি খুঁজে মরলাম মেয়েটাকে। তাড়াতাড়ি উপরে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আপুর সারপ্রাইজের কথা শুনে কৌতূহল নিয়ে ছাদে গিয়ে দেখে আসলে সেখানে এরা ঘটিয়ে ফেলেছে ইলাহি সব কাণ্ড। কি সুন্দর করে পুরো ছাদের মেঝে জুড়ে আলপনা করেছে ভাবি আর নিতু আপু মিলে। আমার বসার জন্য কাঁচা ফুল দিয়ে পুরো স্টেজটা সাজিয়েছে ছেলেরা। সারা ছাদ জুড়ে হরেক রঙের আবির আর কাঁচা ফুলের সুবাস ছড়াচ্ছে। মাথার উপরে আবার ঝুলছে বৃত্তাকার কাগজের সাজসজ্জা। রঙিন কাগজের ফাঁকে ফাঁকে আবার টাঙানো হয়েছে রকমারি ঝাড়বাতি। রাত হলে কি চমৎকার দেখাবে সেগুলো আলো। আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গেলাম ওদের কাণ্ডে। ধুর, এত কিছু কেন করতে গেলে তোমরা? নিতু আপু হেসে দিয়ে বললেন, আমার একটা মাত্র ভাইয়ের বিয়ে, তার একটা মাত্র বউয়ের গায়ে হলুদে কিনা কিছুই হবে না, বললেই হলো। তুলন ভাই বললেন, জয় দেখতো এদিকে কোন ফুল দিলে ভাল লাগবে। আমার মনে হচ্ছে রজনীগন্ধা দিয়ে কিছু একটা কারসাজি করে দেখলে খারাপ হবে না। কিছুক্ষণ তার চিন্তিত দ্বিধান্বিত মুখের দিকে চেয়ে অকস্মাৎ হেসে ফেললাম। হাসছিস কেন? তোমাদের যেভাবে খুশি সাজাও ভাইয়া, আমার মতামত খুবই জঘন্য। তুলন ভাই অনেকটা সময় নিয়ে পুরোটা কাজ করলেন। আমি বিস্ময় নিয়ে চেয়ে রইলাম তাদের দিকে। এত এফোর্ট আমার জন্য তাদের কাজে।
এখন আমার সত্যি সত্যি মনে হচ্ছে হিমু ভাই গতকাল ভুল বলেননি। আমার কপালটা বোধহয় সত্যিই সুলক্ষণা কপাল, নয়তো এমন অমায়িক ভাই বোন কি করে পেলাম কে জানে। ফুপু ডাকছে, তার ডাকে সাড়া দিতে সিঁড়ি দিয়ে নামার সময় আবার হিমু ভাইয়ের সাথে দেখা। ওনার চোখ মুখ লাল। আমি মায়া দেখিয়ে জানতে চাইলাম, আপনি কি অসুস্থ? তেমন কিছু না, জ্বর হয়েছে একটু, ওষুধ খেয়েছি সেরে যাবে। তুই কোথায় যাচ্ছিস? তোমার আম্মা ডাকছে। উনি দুই হাত পকেটে ঢুকিয়ে কঠিন চোখে চাইলেন। আমার আম্মা? তোর কি হয়? ফুপু। শুধু ফুপু? নাকি শাশুড়ি আম্মা তো ফুপু? তার এহেন শিহরণ জাগানো হিসেব নিকেশের বিপরীতে আমার লজ্জা লাগলো ভীষণ। জবাব না দিয়ে তাকে পাশ কাটিয়ে যেতে নিব, তখন উনি কিছু একটা ভেবে বললেন, তুই কি নিতু আপুকে সত্যি সত্যি সব বলে দিয়েছিস? গতকালকের ঘটনা নিয়ে যে উনি এখনো এতটা সিরিয়াস হয়ে আছেন ভেবেই খুব হাসি পেল। আমি তার প্রতিটি দূর না করে গম্ভীর মুখ করে জবাব দিলাম, হুম। সে জয়ী, এমন একটা গোপন কথা তুই কি করে আপুকে বলতে পারলি? তোর একটু লজ্জা করলো না? আমি ব্রো কুঁচকালাম। লজ্জাজনক কাজটা করার সময় আপনার লজ্জা করছিল। হিমুভাই হতাশ ভঙ্গিতে শ্বাস ছাড়লেন। দেখ, ব্যাপারটা প্রাকৃতিকভাবে ঘটেছে, বোঝার চেষ্টা কর। তুই একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক ছেলে, তার উপর আমরা দুজনে একটা ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার চোখে বিভ্রান্তি ধরনের। হিমুভাই কপাল স্লাইড করতে করতে বললেন, মানে খুব সেনসিটিভ সময়। আমাদের পরিস্থিতিটা এমন যে না চাইতেও তোর প্রতি আমার অটোমেটিক কানেকশন চলে আসছে। তাই বলে যেখানে সেখানে যাকে তাকে চুমু খেয়ে ফেলবেন? যাকে তাকে কখন খেলাম? নিজের বউকে খেয়েছি, অন্যান্য মেয়েদের সাথে তো আমি এক টেবিলে খেতেও বসি না। চুমো তো দূরের হিসাব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কতটা অসভ্য হলে এমন ভয়ঙ্কর সব কথা একটা মানুষ একটা এতটা নির্দ্বিধায় বলে ফেলতে পারে ভাবুন। বিকেলে নিতু আপু আমাকে হলুদ রঙের একটা সুতির শাড়ি পরিয়ে দিল। বাঙালি স্টাইলে। গহনা বলতে সুতোর গাঁথা স্রেফ গাদা আর গোলাপের সংমিশ্রণে সাদামাটা কিছু গহনা। মেয়েদের মধ্যে বাকিরা সাদা রঙের থ্রি পিস আর ছেলেরা কমলা রঙের পাঞ্জাবি পরেছে। আমাদের ছোট্টদের আনন্দ উৎসবে বড়রা এলো না। নিচ থেকে মাছাছেরা মিলে হাতে গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছে এই যা। বিকেল থেকে সন্ধ্যা অবধি আমাদের রং খেলা চলল ছাদে। বাহারি রঙের বেষ্টনীতে এক একজনের চেহারা চেনাই মুশকিল। হাসি আড্ডার সময়গুলো কেমন স্বপ্ন হয়ে উঠছিল। হেমু ভাইয়ের ঘুম ভাঙল সন্ধ্যার পর। পরনে তার সাদা পাঞ্জাবি। কিছুটা না চাইতেই ছাদে উঠে আসতে হলো তাকে। চেহারায় বিরক্তি। স্পিকারে তখন হাই ভলিউমে চলছে একটি বাংলা গান। আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়ে। আমাকে ঘিরে ভাই বোনেরা সব হেলে দুলে ঘুরছে। হিমু ভাইকে দেখা মাত্রই তাকেও টেনে এনে আমার সাথে দাঁড় করালো হিমু ভাইয়ের একনিষ্ঠ ভক্ত মিলি। এহেন লাজুকতা পরিস্থিতিতে আমি পড়লাম চরম অস্বস্তিতে। নিতু আপু জোর করে আমার হাতটা তাকে ধরতে বললেন। হিমু ভাই বিন্দুমাত্র ইতস্তত না করে ধরে ফেললেন। এখন কি তিনি আমাকে নিয়ে নাচবেন? তাই তো হলো। হিমু ভাই এক হাত আমার কোমরে রেখে অন্য হাতে আর এক হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে চোখের দিকে তাকালেন। আমার চাহনিতে গোলাপি নীলচে লজ্জা। এ পর্যায়ে স্পিকারে চলছে একটি ইংরেজি গান। গানের তালে তালে হালকা দুলতে থাকলেন আমাকে নিয়ে উনি। কাজিনরা মুগ্ধ হয়ে চেয়ে থেকে হৈ হৈ করতে করতে হাততালি দিয়ে উঠল। বেশ অনেকটা সময় পর হিমু ভাই তার মাথাটা আমার কাঁধে ঠেকিয়ে ভারী গলায় বলে উঠলেন, শাড়ি ঠিক করো জয়ী। গানের উচ্চ শব্দের কারণে কথাটা স্পষ্ট কানে এলো না। আমি কপাল কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে উনি চোখ দিয়ে ফের কোমরের দিকে কি যেন ইশারা করলেন। আমি মেঝেতে তাকালাম। হিমুভাই হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ছাড়লেন। বিদ্যুৎ বিচ্ছন্ন হয়েছে আমাদের আলোক রমরমা উৎসবে।
এক পশলা আধার নামিয়ে নিভে গেল ছাদ, ঘরের বাহিরের এই কৃত্রিম বাল্বটা, সাথে মাথার উপরের সব ঝাড়বাতির সাত রং। আলোকহীনতার সুযোগ লুপে ভরা আকাশের নিচে হিমুবাই অকস্মাৎ আমাকে তার বুকের কাছে টেনে আনলেন। প্রশস্ত, উত্তপ্ত সেই নৈকট্য ঝড়ের মতো তাণ্ডব বাঁধল ভিতরে। ভাই বোনরা আলোর জন্য ছোটাছুটি করতে লাগলো। উনি ওভাবেই টেনে রাখলেন আমাকে তার বুকের নৈকট্যে। লজ্জায় আর আড়ষ্টতায় আমার এলোমেলো দৃষ্টির কাঁপুনি বাড়ল। হিমু ভাই সেই কাঁপুনি তীব্র করে তুললেন আরো একটু। কোমরে রাখা হাতটা আলগোছে উদরের ভিতর ঢুকিয়ে পেটিকোট সহ শাড়িটা নাভির উপরে তুলে দিয়ে হেসে বললেন, তুই কি সবসময় এমন দায়সারা উদাসীনই থেকে যাবি? আমি জবাব খুঁজে পেলাম না, ঠোঁট কাঁপছে। উনি হেসে আবার বললেন, সেজেগুজে আমাকে ডাকলি না কেন? আপনি ঘুমিয়েছিলেন তো? আমার কণ্ঠে মেকি রাগ। কে যেন বলেছিল সাজলে নাকি আমাকে দেখতে পেতনি লাগে। কেউ বললেই সেটা সত্যি বলে ধরে নিতে হবে। তোর তো এমনিতেই খুব ভাব। সকাল সন্ধ্যার রূপের প্রশংসা করতে থাকলে আমি অবলা কি আর তোর কাছে পাত্তা পাবো? আমি জাজ নিয়ে বললাম, আপনি আসলে একটা গিটগিটি। এবার আমি সত্যি সত্যি নিতু আপুকে নালিশ করব বলে রাখলাম। বললে কালকেরটাই বলতি, তোর নিজেরও আমার কাছে আসা পছন্দ রে পাগলি। বল পছন্দ না? নিতু আপু ছাদ থেকে উঠোনে হাঁক ছাড়লো, মামা রমু কাকাকে বলেন ছোলারের রাইডটা এখানে সেট করে দিতে। আমরা অন্ধকারে বসে আছি, তাড়াতাড়ি আসতে বলুন। আমি সেদিকে এক পলক চেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম তার থেকে। কি হচ্ছে ছাড়ুন, ওরা দেখে ফেলবে। দেখুক, কথায় কথায় এত থ্রেট দিস কেন? হুম, আমি কি কাউকে ভয় পাই? আমার চোখে বিস্ময় হিমু ভাই। নিতু আপু একটু আগে আমাকে কি বলেছে জানিস? বলেছে, বিয়ে শাদী করে এখনো তুই কিছুই করতে পারলি না। বউকে দেখলে কাপুরুষদের মতো কেমন পালাই পালাই ভাব। আমার ভাই হয়ে তুই এতটা অপদার্থ তুই কি করে হলি হিমু? তারপর ঠোঁট টিপে হেসে আবারও বললেন, এই জয়ী, আপুকে কি জানানো উচিত? আমি আসলে এতটাও অপদার্থ নই, কিছুটা পদার্থ আছি। আমি চোখ রাঙালাম ওনাকে। আপনি ছাড়বেন আমায়? কিন্তু হিমু ভাই নামক ঘাড়ত্যাড়া মানুষটা আমার অস্বস্তিকে এক আনাও তোয়াক্কা করলেন না। ওনার হাতের বাঁধন আগের চাইতেও দৃঢ় এ পর্যায়ে। চোখে অস্বাভাবিক অস্থিরতা। তোকে খুব সুন্দর লাগছে সেদিন থেকে, মানে বিয়ের দিন থেকে আর কি। তাকালেই মনে হয় জলজ্যান্ত একটা অপ্সরা বিয়ে করে ফেলেছি। আমি বোধহয় খুব জিতে গেছি রে। বিদ্যুৎ চলে এসেছে। আলোর ঝলকানি চোখে মুখে লাগতেই হিমুবাই এক ধাক্কায় আমাকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। আচমকা ধাক্কায় ফুটবলের মতো ছিটকে পড়ে গেলাম মেঝেতে। ইস, কোমরটা বোধহয় গেছে। বিরক্তি আর ক্ষোভ নিয়ে তাকে কিছু বলতে যাব তখনই তুলন ভাই অবাক গলায় বলে উঠলেন, কিরে, কি হয়েছে তোর? এখানে পড়ে আছিস কেন? এই হিমু, ওকে ধাক্কা মেরেছিস নাকি তুই? বাকিরাও একই বিস্ময় নিয়ে চেয়ে আছে। হিমু ভাই নিজের গা ঝাড়তে ঝাড়তে নিখুঁত অবিশ্বাস নিয়ে বলে উঠলেন, আমি কোন দুঃখে তাকে ধাক্কা মারতে যাব? এখানে কি কাবাডি খেলা হচ্ছে? তারপর আমার দিকে চেয়ে একই রঙে বললেন, কি বেহায়া মেয়ে মানুষ রে তুই! যেই না একটু অন্ধকার দেখলি অমনি তার সুযোগ লুফে সুদর্শন ফুফাতো ভাইয়ের বুকের উপর ডলে পড়লি। মানছি তোর কাছে আমাকে ছোঁয়ার মতো একটা বৈধ কাগজ আছে, তাই বলে কি যখন তখন শুরু করবি? অন্তত পক্ষে সমাজ সামাজিকতা তো বিবেচনা করা উচিত। ব্যথিত আহত আমি ক্ষণকাল হোঁচট খাওয়া দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। দেখলেন কারবারটা? গিটগিটি কি একে আমি সাধে বলি। বছরখানেক আগে আমাদের বাড়ির দোতলার দক্ষিণ দিকের ঘরটা দাদাভাই মাঝবয়সী একজন আগন্তুককে ভাড়া দিয়েছিলেন। নাম ইশরাক, আমরা তাকে ইস্যু আঙ্কেল বলে ডাকি। আমার বিয়েকে কেন্দ্র করে মিলির পরে যার মন একটু বেশি খারাপ, লোকটা আমার বাবা চাচাদের বয়সের, কবি মানুষ, অনলাইন জগতে টুকটাক লেখালেখিও করেন।
দু একটা কবিতার বইও বেরিয়েছে। গত বইমেলায় তার মানুষটা স্ত্রী সন্তান নেই। শুরু থেকে ভীষণ একাকিত্বে দিন কাটান। সেই একাকিত্ব ঘুচাতে এ বাড়িতে এসে তিনি বন্ধুত্ব করেছিলেন আমার আর মিলির মতো সন্তানতুল্য দুটো মেয়ের সাথে। আমাদের তিনি অসম্ভব স্নেহ করেন। মিলি ছোট হওয়ায় ওকে একটু বেশি মিলির গতবারের জন্মদিনে তিনি মিলিকে আর আমাকে উপহার হিসাবে দিয়েছেন তার প্রকাশিতব্য ওই দুটো কবিতার বই। এত চমৎকার লেখেন উনি। মিলি তোর বন্ধুদের কাছে রীতিমতো তাকে নিজের আইডল হিসাবে পরিচয় প্রচার করে বেড়ায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তার সবগুলো বই ফ্লপ। ভালো প্রকাশকরা সাড়া দেয় না খুব একটা। মাঝে মধ্যে ভীষণ মায়া হয় লোকটার জন্য। এত উদার মনের মানুষ উনি। খুব একটা আয় যে করেন তাও না। তবে যাই আয় করেন তার বেশিরভাগ তিনি বিলিয়ে দেন চ্যারিটির কাজে। পশু পাখিদের প্রতিও অগাধ মায়া। আমার যদি ক্ষমতা থাকতো আমি তাকে কেবল তার এমন অসাধারণ ব্যক্তিত্ব আর এই দুটো কবিতার বইয়ের জন্য অনায়াসেই কয়েকটা জাতীয় পুরস্কার দিয়ে দিতাম। এই কূটনীতির পৃথিবী তার কদর না করলেও আমি আর মিলি ঠিকই করতাম। ভোরে উঠে বাগানে কয়েক রাউন্ড হাঁটাহাঁটি করতে দেখা যায় তাকে। মাঝে মধ্যে আবার বারান্দায় বসে আরাম করে নজরুল গীতি শোনেন। কখনো কখনো নিজের লেখা স্বল্প পরিচিত সেই বইগুলো ভারী চমৎকার ঢঙে আবৃত্তি করেন। আজ তিনি ক্যাসেটে ছেড়েছেন অসম্ভব সুন্দর একটা গান। বাতাসের গুঞ্জনের মতো অল্প বিস্তর ভেসে আসছে গানের মধুময় কিছু লাইন। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দুলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, দেব খোঁপায় তারার ফুল। তার যুবক বয়সের বিচ্ছেদের গল্পটা আমি শুনেছিলাম। তাই হয়তো এই গানের পটভূমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা জানি। এসব ঘটনা তিনি সবচেয়ে বেশি শেয়ার করেন হিমু ভাইয়ের সাথে। হিমু ভাইয়ের সাথে আবার খুব জমে লোকটার। ইসু আঙ্কেলকে দেখলে আমার ভারী অবাক লাগে মনে হয়। ঠিক কেমন পর্যায়ের সংযম। তপস্যায় থাকলে একজন পুরুষ সে একটা নারীকে কেন্দ্র করে গোটা একটা জীবন নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারে। সত্যিই ভালোবাসা যেন আসলেই খুব চমৎকার এক যন্ত্রণার নাম। আচ্ছা আমাকেও কি কখনো কেউ এভাবে ভালোবেসেছিল বা বাসবে? নজরুলের নেশা ধরানো শব্দের সুরে ঘুম ভাঙতেই চোখ মেলে দেখি আমার সারা ঘরে এত এত সুটকেসের ভিড়। নিত্য অপু সবগুলো খুলে খুলে শেষেরটা থেকে টকটকে সিঁদুর লাল রঙের একটা বেনারসি বের করে ঘুমন্ত আমাকে টেনে তুলে আয়নার সামনে দাঁড় করিয়ে শাড়িটি আমার গায়ে মিলিয়ে দেখতে দেখতে বললেন, দেখেছিস, আম্মাকে বলেছিলাম এটাই মানাবে তোকে। ভাগ্যিস ওই গোলাপিটা নেনি। এই শোন, তাড়াতাড়ি রেডি হ তোরা, পার্লারে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। আমি হাই তুলতে তুলতে বললাম, কি শুরু করলে তোমরা বলো তো? কদিন ধরে শান্তিতে একটু ঘুমোতেও দিচ্ছ না। বিয়ে নিয়ে এত এক্সাইটেড হওয়ার কোনো মানে হয়? নিতু আপু মিলির দিকে চেয়ে অবাক গলায় বললেন, দেখ পাগল বলে কি, বিয়ে ছাড়া আর কোন জিনিসে এত আনন্দ আছে রে? আমি হতাশ ভঙ্গিতে শ্বাস ছাড়লাম। তাহলে আমি বোধহয় ভুল জেনারেশনে জন্মে গেছি। নিতু আপু, আমার তো একটু ফিলিংস আসছে না বিয়ের। এর চেয়ে একটা ঘুম দিলে ভালো হয়। মিলি অসন্তোষ হয়ে বলল, তোর ফিলিংস না এলে বাদ দে আপু। হিমু ভাইকে আমরা আরো ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেব। তুই এমনিতেও হিমু ভাইকে ডিজার্ভ করিস না। আমার মাঝে মাঝে ভেবে খুব অবাক লাগে হিমু ভাই কেন যে তোর মতো একটা রোবটকে পছন্দ করতে গেল। শেষের কথাটাও মিনমিন করে বললেও আমি শুনে ফেললাম। রাগে আগুন চোখে তাকালাম। নিতু আপু ফিক করে হেসে দিয়ে বললেন, ফিলিংস আসার মতো কিছুই তো করেনি আমার ভাই। চাপ নিস না মিলি। হিমুর উপর আমার পূর্ণ আস্থা আছে। ঢাকায় নিতে দে। ও কয়দিনেই তোর বোনের সব ফিলিংস জাগ্রত করে দিবে। আমি ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো গলায় বললাম, আপু ওর সামনে এসব কি বলছো বলো তো? বাদরটা এমনিতেই তো 2 লাইন বেশি বোঝে। মিলি বুক ভেঙে বলল, বললে কি হয়, আমি কি দুধের শিশু নাকি? সবই বুঝি। কান টেনে ধরলাম পাজিটার। আচ্ছা তা কি বোঝেন আপনি?
মিলি কান আমার হাত টানতে টানতে বলল, এই সারাপা লাগছে তো, বল আগে কি বুঝিস তুই? মিলি নিজের কান ডলতে ডলতে বলল, আমি এমন অনেক কিছুই বুঝি যা তুই তো সারা জীবনেও হয়তো বুঝবি না। এত বছর ধরে কেউ একজন তোকে অনেক কিছুই বোঝাতে চেয়েছে, তুই হাদারাম কিচ্ছু বুঝিসনি। আমি সহ আমরা সকলে এসব বুঝেছি, অথচ তুই এখন পর্যন্ত কিচ্ছু ধরতে পারলি না। তুই যে কত বেকুব রে আপা। আমি রেগে ওর দিকে তেড়ে আসতেই মিলে হাসতে হাসতে দিল এক ভোঁদড়। আমাদের বাড়ি থেকে বান্দরবন শহরের পথটা প্রায় 1 ঘন্টার। সেখানে বহুচড়াই উতরাই পার করে একটা বিউটি পার্লারে খোঁজ করতে পারল নিতু আপু। সকালে ঘুম আমাকে আর মিলিকে নিয়ে পার্লারে রওনা হয়ে গেল আপু। যথারীতি সেখান থেকে বউ সেজে ফেরার পথে কোনো সিএনজি খালি পেলাম না। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কোনো কুল কিনারা হলো না নিতু আপু উপায়ন্তর না পেয়ে তখন হিমু ভাইকে ফোন করলেন। কোথায় রে তোরা? অপর পাশ থেকে হিমু ভাই কি বললেন শোনা গেল না। নিতু আপু আবার বলল, কয়েকটা বাইক নিয়ে শহরের দিকে আয়, একটাও সিএনজি পাচ্ছে না, তাড়াতাড়ি কর, দাঁড়িয়ে আছি তখন থেকে। হিমু ভাই 1 ঘন্টা আগেই ঝড়ের বেগে এসে হাজির হলেন। সাথে তুলন ভাই আর রাতুল ভাই। ওনাকে দেখা মাত্রই কঠিন ধমক দিলেন নিতু আপু, এই গাধা, এই হাল কেন তোর? রেডি হবি কখন? উনি বিরক্ত হয়ে বললেন, আপা প্যারা দিস না, দোহাই লাগে, এমনিতেই মেজাজ ঠিক নেই। আপু নরম হয়ে বললেন, মেজাজ ঠিক নেই কেন, কি হয়েছে? বাবার সাথে ঝগড়া হয়েছে। আর নতুন কি? হিমু ভাইয়ের চেহারায় ক্ষোভ। বাবা আমাকে চড় মেরেছে সবার সামনে। সকলে ফিক করে হেসে দিল। নিতু আপু তুলন ভাইয়ের বাইকে উঠতে উঠতে দ্বিগুণ রসালো স্বরে বলল, এসব পুরনো বিষয়, ব্যাপার না, বাসায় গিয়ে গালে বরফ ঢেলে দিব। এই জয় উঠ ওর বাইকে। মিলি তুই উঠে পড় রাতুলেরটায়, মামা ফোন করেছে, তাড়াতাড়ি কর। বাইকে স্টার্ট দিতে নিতু আপু খিলখিল করে হেসে পেছনের বাইকে থাকা আমাকে দেখে নিয়ে বললেন, বুঝলি নিতু, তোর বাড়ির লোকদের সামনে চড় খেয়ে আমার ভাইয়ের খুব আত্মসম্মানে লেগেছে। এমনটাও গেল 4 বছর ধরে করে আসছে আফটার অল। বাকিরা শেষ করার আগেই হিমু ভাই বাইকের গতি কমিয়ে দিলেন, যেন কি গোপন খবর নিতু আপু বাকি কথাটা শেষ করে আমাকে দিয়ে ফেলবে। কিছু দূর যেতেই উনি মাঝ রাস্তায় বাইক থামিয়ে রোমিওদের মতো সিগারেট ফুঁকতে লাগলেন। রাগে আমার গা পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম। তার সেসবের তোয়াক্কা নেই। আমি কঠিন চোখে তার দিকে তাকাতেই উনি ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ভ্রু কুঁচকে শুধালেন, কিরে, খাবি নাকি সিগারেট? মেজাজটা তো খারাপ হলো, ঝাড়ি মেরে বললাম, আপনি প্লিজ আপনার নাটক শেষ করবেন তাড়াতাড়ি, বাসায় যেতে হবে দুপুরের আগে। বিন্দুমাত্র কমন সেন্স নেই, অসহ্য একটা। উনি আমার রাগকে পাত্তা না দিয়ে চিরাচরিত দায়সারা ভাব নিয়ে আয়েশ করে আরেক দফা টান বসালেন সিগারেটে। খাবি না তো? সোসার মতো তাকিয়ে আছিস কেন? তোর তাকানোর ধরন তো বলছে একটা টান না দিতে পারলে এক্ষুনি বুঝি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবি। আমি অতিষ্ঠ হয়ে চোখ সরিয়ে নিলাম তার থেকে। ওনার কণ্ঠে চাপা মশকরা। কথার পিঠে তিনি দাঁড় করালেন তার গাঁজাখুরি কিছু যুক্তি। রাগ করিস না, বিয়ের দিন রাগ করতে হয় না, কোনো কোনো রাগ করলে স্বামীর অমঙ্গল হয়। আমি কৃত্রিম হাসলাম, রিয়েলি? তাহলে তো আমি সারা বছর রাগ করব। হিমুবাই হেসে ফেললেন সিগারেট ফেলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, শেষবারের মতো একটা শোকটান দিয়ে গেলাম বুঝলি। কে জানে ঘরে ওঠার পর আমার মায়ের সুলক্ষণা পুত্রবধূ আর খেতে দিবে কিনা। মহারানীর তো আবার খুঁতখুঁতে স্বভাবের শেষ নেই। আমি খেতে না দিলেই আপনি মানতে বাধ্য। তার বাইকের পিছনে বসতে বসতে প্রশ্নটা করলাম আমি। হিমুবাই চুলে ব্যাক ব্রাশ করতে করতে ফ্রন্ট মিররে বধূ বেশে আমাকে এক পলক দেখে নিয়ে জবাব দিলেন, এনিথিং ফর ইউ, মাই ডিয়ারেস্ট পিয়ারেস্ট জয়ী বেগম। পুরো রাস্তায় আর কোনো কথা হলো না। বাড়িতে ঢোকার আগে আম্মু ফোন করে বলল, সামনের গেট দিয়ে ঢুকবি না খবরদার, বাড়ি ভর্তি মেহমানদের সামনে
বউ সেজে বাইরে থেকে আসার প্রয়োজন নেই। পেছনের গেট খুলে রেখেছি, ওদিক দিয়ায়। ফোন লাউড স্পিকারে থাকা হিমুভাই সবটা শুনে বললেন, তোকে আর আমাকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে লোকে কানাঘুষা করবে তাই না? মানে তৃতীয় পক্ষরা তো আর জানে না উই আর অলরেডি ম্যারিড। করলে করবে, ভয় পাচ্ছিস না? খামোকা ভয় পেতে যাব কেন? হিমুভাই বেশ কিছুক্ষণ চুপ থেকে কি ভেবে বললেন, তুই যে আমার বউ, এতে আর কোনো সন্দেহ রইল না। এমনি এমনি লোকে বলে না, যে যেমন আল্লাহ তার কপালে তেমন মানুষই জুটিয়ে দেয়। দেখ না, কি দারুণ মিলে গেল আমাদের। আমি বিরক্ত হয়ে জানতে চাইলাম, আমাদের মধ্যে কোন বিষয়টা এত মিল মশাই? সবচেয়ে সুপিরিয়র বিষয়টি? আমিও তোর মতো বেহায়া কিসিমের। আমি বাখারা চোখে চেয়ে রইলাম, বললাম, কি কি বড় অসহ্য একটা মানুষ, চিন্তা করেন। রাগে এখনই ধাক্কা মেরে একে বাইক থেকে ফেলে দিতে মন চাইলো। এ পর্যায়ে পিছন থেকে আমি যদি তার গলাটা টিপে দেই, আমার কি জেল ফাঁসি হবে? না হলে এই বিরক্তিকর লোকটার একটা ব্যবস্থা করার চেষ্টা করে দেখি। বাড়িতে ঢুকতেই ঘরের লোকেরা ঘিরে ধরল সব। সকলের চোখে মুগ্ধতা। বড়রা মাথায় হাত বুলিয়ে দোয়া করলো আমায় দেখে। ফুফু পার্সেন আমাকে কোলে তুলে সারা বাড়ি দৌড়ে বেড়ায়। নিতু আপু এসে ভাইয়ের পিঠে থাপ্পড় মেরে বলল, এই হারামি, এতক্ষণ লাগলো কেন তোর? হেমুভাই হাই তুলতে তুলতে বললেন, আমার কি দোষ, রাস্তায় এত জ্যাম। তার উপরে ম্যাডামের নাকি হুট করে মাঝ রাস্তায় বাইক থামিয়ে হাওয়া খেতে ইচ্ছে করছে। বান্দরবনের হাওয়া নাকি খুব মিষ্টি, লাল চিনি মেশানো থাকে। ঢাকায় গিয়ে যদি না খেতে পারে, তাই এখনই নেক্সট কয়েক মাসের হাওয়া ডুব ডুসতে হবে। কি আর করার, নতুন বইয়ের আবদার, ফেলে দেই কি করে বল? আমি দীর্ঘশ্বাস ফেললাম এর নাটকীয়তায়। ফুপু বললেন, এই তুই বাজে কথা রেখে রেডি হ গিয়ে। তোকে দেখতে গরুর মতো লাগছে ওর পাশে। মনে হচ্ছে জলজান্ত পুতুলের সাথে একটা দেশি গরু দাঁড়িয়ে আছে। হিমুভাই মেকি বিস্ময় নিয়ে বললেন, গরু থেকে মানুষ হওয়ার জন্য এখন কি আমাকে ওর মতো লাল নীল রঙও মাখতে হবে? নিতু আপু বিদ্রুপ নিয়ে জবাব দিল, মাখ, তাও যদি ওর সাথে দাঁড়ালে মানায়। হিমুভাই ব্যথিত নয়নে তাকিয়ে রইলেন নিজের ঘরের লোক নামক মির্জাফর গুলোর দিকে। হতাশ সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বললেন, এবার ঢাকায় ফিরে ডিএনএ ম্যাচ করে আমার জানতে হবে তুই আসলে আমার বোন কিনা। আমাকে দত্তক আনার সুযোগ নেই। আনলেই তোকে এনেছে। তোর কথাবার্তা একেবারে ব্রিটিশদের মতো। তার অভিমানের বিপরীতে হু হা করে হেসে ফেলল সকলে। বহু গাই গুই করেও হিমু ভাই রেডি হতে হতে প্রায় বিকেল হয়ে এলো। মেহমানরা বিদায় নিতেই সন্ধ্যায় বাড়ি শুদ্ধ মানুষ গিয়ে ভিড় করলো স্টেজে। আমাদের দুজনকে স্টেজের কেন্দ্রবৃন্দতে বসিয়ে বাকিরা দাঁড়ালো তাদের চারপাশে। ভাই বোনেরা আমাদের সামনে অর্থাৎ মেঝেতে ঠাসাঠাসি করে বসেছে। বড়রা আমাদের পিছনে। গরমারেদের ছবি ঢঙ্গিত রংডঙে হিমুভাই বিরক্ত হয়ে উঠলেন। ক্যামেরাম্যানও ছবি তুলতে তুলতে অতিষ্ঠ প্রায়। এদের আরো কত কত কাহিনী শেষ করতে করতে হয়ে এলো রাত 10টা। তাও যদি নিস্তার পাই। মাঝরাতে তুলন ভাই কোত্থেকে বৃত্তাকার এক আয়না আমাদের কোলের কাছে ধরিয়ে দিলেন। সামনে তাকাতেই আয়নার প্রতিবিম্ব হয়েছে আমার আর হিমু ভাইয়ের বর বউ সাজের প্রজ্জ্বল দুটি মুখ। চোখাচোখি হতেই অস্বস্তি বাড়ল ফের। হিমু ভাই হুটহাট যেন কেমন ঘোর লাগানো চোখে তাকান, খুব রহস্য করে হাসেন মাঝে মধ্যে। আমার হৃদস্পন্দন বাড়ে। মিলি আয়নার দিকে চেয়ে কেমন সুরে সুর করে হিমু ভাইকে জিজ্ঞেস করলো, এই দুলাব্রো, আয়নাতে কি দেখতে পাও? চাঁদ না ঐশ্বরিয়া? হিমু ভাই পলকহীন আমার দিকে চেয়ে থাকলেন ক্ষর্ণকার। লজ্জায় আমি চোখ নামিয়ে নিলাম। অনেকটা সময় পর মুখ খুললেন উনি। নানি ছোটবেলায় একটা পেত্নির গল্প শোনাতো। মনে আছে তুলন ভাই? ওই যে স্বামীর অভিশাপে উজার মেয়ের পত্নী হয়ে যাওয়ার গল্পটা। এত ভয়ঙ্কর বর্ণনা নানি দিয়েছিল মেয়েটার। আমার ওইটাকে দেখার খুব শখ ছিল।
তারপর বাকিদের দিকে চেয়ে বললেন, তোদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে বুঝলি, শখ পূরণের সুযোগটা আমায় করে দেওয়ার জন্য। আমি বিস্ফোরিত চোখে তার চেয়ে ক্ষণকাল চেয়ে থেকে ধাম করে আয়নাটা তার হাত থেকে টেনে নিয়ে ফেলে দিলাম মেঝেতে। আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওটা। ওভাবে প্রকোপ রাগ নিয়ে স্টেজ থেকে উঠে সোজা ঘরে ঢুকে গেলাম নিজের। সকলে হতভম্ব হয়ে গেছে আমার কাণ্ডে। ওরা পিছু ডাকলো, আমি শুনলাম না। রাত ১টার পর হিমু ভাই যখন ঘরে ফিরলেন, তখন কেঁদে কেটে বেদিকিস্তা অবস্থা আমার। কাজল লেপটে পুরো গাল ভরে গেছে, ঠোঁটের লিপস্টিক বেঁকে ভয়ঙ্কর এক রূপ। এ পর্যায়ে আমাকে দেখতে আসলেই দাদির গল্পের ওই পেত্নীর মতোই লাগছিল। হিমু ভাই ঘরে ঢুকে ভয়ে ভয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমি তাকালাম না উনার দিকে। আমার দিকে টিস্যু এগিয়ে দিয়ে উনি বললেন, আইসক্রিম খাবি? আমি এবারও তাকালাম না। এসব কি যে কাহিনী ওদের! আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর, সব তুলন শালার দোষ। ওই শালা আমাকে এসব বলতে বলেছে। এসব নিয়মে নাকি এই ধরনের কথাই বলতে হয়। আমি সহজ সরল মানুষ, এত ষড়যন্ত্র কি আর বুঝি। আমি আগের মতোই বসে কিছুক্ষণ পরে উঠে আয়নার সামনে গিয়ে জাজ দেখাতে দেখাতে খুলে ফেললাম হাতের সব চুড়ি পর্নের গহনা। হিমুভাই পিছন থেকে আমাকে শক্ত করে ধরে থামানোর চেষ্টা করলেন। আমি জোর জবরদস্তি করেও নিজেকে তার থেকে ছাড়াতে সক্ষম হলাম না। হিমুভাই হাসলেন। বেশ অনেকক্ষণ সময় পর যখন শক্তি খুইয়ে শান্ত হলাম, উনি আমার কাঁধে মাথা ঠেকালেন আলতো করে। আয়নায় ভেসে ওঠা আমার ওই ভয়ঙ্কর মুখের দিকে চেয়ে বললেন, সরি। আমি জবাব দিলাম না। হিমুভাই বিপরীতে শুল্ক এক চুমু ছুঁয়ে দিলেন আমার কানের লতিতে। তপ্ত বাতাস গায়ে শিহরণ ছড়াতে আমি তাকালাম আয়নায়। উনি চেয়ে আছেন শান্ত চোখে। তোর মতো বোকা বউ নিয়ে সারাটা জীবন কাটাতে হবে, ভাবলেই খুব এক্সাইটিং লাগে বুঝলি। আমার কথা কেউ সিরিয়াসলি নেয়নি আজ অব্দি। এরা সবাই আমার কোনো কথাকেই বিশেষ পাত্তা দেয় না, অথচ তুই, তোকে তো একটু উস্কে দিলেই হলো। বাকিটা ইতিহাস। তারপর যা ঘটে সেসব সামাল দেওয়ার ক্ষমতা কারো নেই। না হোক সেপ আমার, হোক তোর সব তেজ সামাল দেওয়ার সামর্থ্য সৃষ্টিকর্তা কেবল আমাকেই দেখ। তুই রাগ করতে থাক জয়ী, আমার ধৈর্যের লেভেল ইনফিনিটি। আমি অভিমান নিয়ে আবারও মোছড়ামুছড়ি শুরু করতেই উনি আরো শক্ত করে ধরলেন আমাকে। একটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করব, করি প্রশ্নটা থাক। আমি সেপ উত্তরটা বলি হুঁ। আমি হুহা কিছুই করলাম না। উনি নিজ থেকেই আবার বললেন, পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটা কার বউ জানিস? আমি তাকালাম। উনার ঠোঁটে চমৎকার হাসি। আমার সাজিদ অহিদ হিমুর। পৃথিবী জানুক তার বুক থেকে আমি অনায়াসেই ছিনিয়ে নিয়েছি পৃথিবীর একমাত্র চাঁদ সুন্দরী তরুণীটিকে। ব্যাপারটা কত গর্বের ভাবতে পারিস? আমি তাকালাম চোখ তুলে। ইস, কি বিশ্রী লাগছে আমায়। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগলো। কেঁদে কি হাল করেছি মুখের পাশে দাঁড়ানো সুদর্শন চেহারার মানুষটাকে দেখে সেই লজ্জা বাড়ল শতগুণ। হিমুভাই বুঝতে পারলেন ব্যাপারটা। বেফাঁস তিনি। এবার আর কোনো গাজালানো মন্তব্য করলেন না আমায় নিয়ে। অশান্ত অস্থির সে এবার হয়ে গেলেন বরফের ন্যায় ঠান্ডা। নো ম্যাটার মিসেস, তোকে এভাবে ওভাবে সবভাবেই আদর আদর লাগে, এখনো লাগছে। আই শুড বি ওয়ারিড, রাইট? ইউ আর স্টেলিং মাই হার্ট এ লিটল টু ইজিলি। আমি হেসে ফেললাম। উনি আশকারায় এবার আমার গালের সঙ্গে গাল ঘেঁষে কেমন মধুর করে গাইতে লাগলেন, রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চলবে? গল্প তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। গল্পের প্রথম অংশ, লেখা নাজমুন নাহার।